আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তাই তো তোমাদের জন্য নিয়ে আসলাম কে আমার আপনজন গল্পের পার্ট 5। তো আর বেশি দেরি না কইরা চলো আমরা গল্পটা শুরু কইরা দেই। আর হ্যাঁ, এই গল্পের মধ্যে তোমরা 5000 কফিলিং কমপ্লিট কইরা দিও। তো আর বেশি দেরি না করি চলো গল্পটা শুরু করি। বাবা মা বলল অন্তরের সাথে কাজটা করা একদমই উচিত হই নাই, শত হলেও তো সে আমার ছেলে। তখন বাবা মাকে থামিয়ে দিয়ে বলল, ওই কুলাঙ্গার কখনো আমাদের ছেলে হতে পারে না। যে অন্ধ একটা মেয়েকে ছাড় দেয়নি তার মতো নরপিশাচ আমার ছেলে না। মা বলল, তুমি কি এখনো ঋতুর কথা নিয়ে পড়ে আছো? তোমার কি মনে হয় যে অন্তর এই কাজটা করছিল? বাবা বলল, হ্যাঁ, আমার পুরোপুরি বিশ্বাস অন্তর এই কাজটা করছে। আর ঋতু তো কখনো সতীত্ব নিয়ে কথা বলবে না। আপনারা হয়তো কিছুই বুঝে উঠতে পারছেন না। তাহলে চলে যাই আমরা ফ্ল্যাশব্যাকে। আজ থেকে প্রায় অনেক বছর আগে, আমার বয়স আনুমানিক 15 থেকে 16 হবে। আমার চাচার একটা মেয়ে ছিল, তার নাম ছিল ঋতু। ঋতু দেখতে অনেকটাই সুন্দর ছিল, যে কোনো ছেলে তাকে একবার দেখলেই পাগল হয়ে যাবে। অনেকটাই মায়াবী সে, কিন্তু তার একটা অক্ষমতা ছিল, সে চোখে দেখতো না, মানে সে অন্ধ। আম্মু আপু তাকে নিজের মেয়ে মনে করত, আর আমি আমার ছোট বোন মনে করতাম। ওর ছোটখাটো সব আবদার আমি পূরণ করার চেষ্টা করতাম। ও প্রায় সময় শুধু আমাকে একটা কথাই বলতো, ভাইয়া আমি কি কখনো চোখে দেখতে পারবো না? আমি তাকে আশ্বাস দিয়ে বলতাম, চিন্তা করিস না পাগলি বোন আমার, একদিন তুইও সবকিছু দেখতে পারবি। আমি ডাক্তারের সাথে অলরেডি কথা বলছি, অতি তাড়াতাড়ি তোর জন্য তারা চোখের ব্যবস্থা করবে। ঋতু বলল, ভাইয়া আজকের আকাশটা কেমন? আর সেটা তো বললা না, কারণ ঋতু আমার চোখে যে দুনিয়া দেখতে চাই। আর আজকে মনে হয় আকাশে অনেক মেঘ পড়ছে, তাই না ভাইয়া? আমি বললাম, মনে হয় বৃষ্টি আসবে। তারপর ঋতুকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা তোর ধারণা এত নিখুঁত হই কেমনে? তুই কিভাবে বুঝলি যে আজকে আকাশে মেঘ পড়ছে? ঋতু বলল, আমি যখন জানলার পাশে দাঁড়িয়েছিলাম তখন অনুভব করলাম আজকের আবহাওয়াটা কেমন শীতল, ঠান্ডা বাতাস বইছে। আমি বললাম, ঋতু আমি এখন আসি, তুই ঘুমিয়ে থাক, আমি না হয় আবার রাতে আসবো। ঋতু বলল, ভাইয়া আমার ঘুম আসবে না, তুমি কোথাও যেও না, আর কিছুক্ষণ থাকো। আমি বললাম, আমার একটু বাহিরে কাজ আছে, আর আমি মাকে পাঠিয়ে দেব, তুই মার সাথে বসে বসে আড্ডা দিস কেমন? ঋতু বলল, ভাইয়া চাচি আমার সাথে কি সবকিছু শেয়ার করা যায়? একটা আবদার রাখবি তোরা? আমি বললাম, কি কথা? তুই বা সজল ভাই কেউ বিয়ে করে আমার জন্য একটা ভাবি নিয়ে আয়, যার সাথে আমি সারাক্ষণ আড্ডা দেব। আমি বললাম, আচ্ছা সজল ভাইকে বলি যে ঋতু বলছে তুমি বিয়ে করার জন্য। ঋতু বলল, না সজল ভাইকে কোনো কিছু বলার দরকার নাই, তুই নিজে একটা বিয়ে করে ফেল। আমি বললাম, আমার কপালে মেয়ে নাই। ঋতু বলল, আমার চোখটা ঠিক হতে দে, তোর জন্য সুন্দর একটা পরীর মতো মেয়ে নিয়ে আসবো। আমি বললাম, আচ্ছা বোন আমার। তখন ঋতু বলল, তুই যা, তোর যেহেতু কাজ আছে, আর মনে করে চাচি আম্মাকে পাঠিয়ে দিস। আমি বললাম, আচ্ছা বলে রুম থেকে চলে আসলাম আমার রুমে। এসে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম, আম্মুকে ঋতুর কথা বলে চলে আসলাম বাহিরে। আর মার তো কয়েকদিন পর আবারও চলে যেতে হবে। 1 মাসের মতো ছুটিতে আসছিলাম, মামার সাথে কথা হয়েছিল, বলছে ওনার জন্য যাতে ওষুধ নিয়ে যাই। অনেকক্ষণ ঘোরাঘুরি আর আড্ডা দিয়ে চলে আসলাম রাতের বেলা বাড়িতে এসে রাতের খাবার প্লাস ঋতুর সাথে কিছুক্ষণ কথা বলে এসে শুয়ে পড়লাম নিজ রুমে। সকালে ঘুম ভাঙলো কারো চেঁচামেচি শুনে। ঘুম থেকে উঠে গিয়ে দেখি তো কি হয়েছে। দেখলাম ঋতুর রুমে অনেকেই দাঁড়িয়ে আছে। একই চাচি আর চাচা কখন আসলো? আর সবাই ঋতুর রুমের সামনে কি করছে? ব্যাপারটা ঠিক সুবিধার মনে হচ্ছে না, কি হয়েছে তা জানার জন্য ঋতুর রুমের সামনে আসতেই দেখলাম যে ঋতু অজ্ঞান অবস্থায় নিচে পড়ে আছে। আমাকে দেখেই আব্বু এসে সজোরে আমাকে একটা থাপ্পড় মারলো। আমি অবাক হয়ে বললাম, আব্বু আমি কি করছি, আমাকে মারছো কেন? তখন আব্বু বলল, তুই ঋতুর সাথে কি করছস? আমি বললাম, মানে আমি তো কোনো কিছু করি নাই। আব্বু বলল, তাহলে তোর শার্ট ঋতুর হাতে কিভাবে আসলো? চাচা আর চাচি বলল, এক মুহূর্ত এই বাড়িতে আমার মেয়েকে রাখবো না। আপনাদেরকে বিশ্বাস করে আমার এই মেয়েটাকে আপনাদের কাছে রাখছিলাম যাতে ও একটু শান্তিতে থাকতে পারে। আর যেহেতু আপনারা এত করে বলছিলেন তাই আপনাদের কথা ফেলিনি, কিন্তু আমার মেয়েটা এখানে নিরাপদ না। আমি লক্ষ্য করে দেখলাম যে ঋতুর হাতে আমার শার্ট। ঋতু কিছু বলতে যাবে, তার আগে ঋতুর আম্মু ঋতুকে থামিয়ে দিল। একমাত্র ভাইয়াই আমাকে বিশ্বাস করছে, কারণ ভাইয়া জানে আমি ঋতুকে নিজের বোনের মতো দেখি।
আর আম্মু কিছুটা আন্দাজ করতে পারছে যে আমি এসব করিনি, কিন্তু আব্বু কিছুতেই মানতে রাজি না। আব্বুর ধারণা যে আমি এই নোংরা কাজ করছি ঋতুর সাথে। তখন চাচি বলল ওকে পুলিশে দেওয়া উচিত। তখন চাচা বলল বাদ দাও এসব, চলো আমরা আমাদের মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাই। চাচি বলল চলো, আর এই জাহার নামে আমার মেয়েকে রাখবো না। এই বলে তারা ঋতুকে নিয়ে চলে গেল। আমি যেন ধপাস করে মেঝেতে বসে পড়লাম। আব্বু আমাকে আরো মারতে লাগলো। আমি বললাম আব্বু আমার অনেক কষ্ট হচ্ছে, তবুও থামিনি। শুধু ভাইয়া এসে আমাকে তার সাথে করে নিয়ে তার রুমে চলে যায় এবং কি আমাকে বলে যে অনন্ত আজকে চলে যা, মামার কাছে যা। আমি মামাকে সবকিছু খুলে বলছি। মামা বলছে তুই সেখানে যাওয়ার জন্য, আর হ্যাঁ আমি তোকে যখন আসার কথা বলবো তুই আসবি, আমি সবকিছু ম্যানেজ করে রাখবো। তখন আমি ভাইয়ার কাছ থেকে বিদায় নিয়ে সেদিন রাতের বেলায় চলে আসি। বাসে বসে বসে এসব কথা ভাবছি আর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। হঠাৎ কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে বলল ভাইয়া সিলেট আইসা পড়ছেন, এবার নামেন। তখন আমি তাকিয়ে দেখি সত্যি আমি চলে আসছি। বাস থেকে নেমে সোজা মামার কাছে গেলাম। মামা বলল ভাইয়ের বিয়ে কেমন খাইলি? আমি বললাম হ্যাঁ ভালো। মামা বলল তোর জন্য একটা মিশন আছে, তোকে এজেন্ট হিসাবে কাজ করতে হবে। আমি বললাম কি মিশন মামা? তোকে একটা কলেজে ভর্তি হতে হবে এবং কি সেখানে কোটিপতি সাফায়াত হোসেনের মেয়ের সাথে তোর প্রেম করতে হবে, আর সর্বশেষে সাফায়াত হোসেনের সব তথ্য আদান প্রদান করতে হবে। আমি বললাম আচ্ছা, তাহলে আমি কখন যাব? মামা বলল তোর যখন মর্জি তখন যাস। আমি বললাম আচ্ছা, তাহলে কালকেই বের হয়ে যাব। যেই বলা সেই কাজ। আজকে রাতটা কাটিয়ে সকালবেলা রওনা দিলাম। কলেজে গিয়ে পৌঁছালাম। যেহেতু তার ছবিটা আমার কাছে আছে তাই তাকে চিনতে কোনো অসুবিধা হয়নি। প্রথমত তাকে আমি বন্ধুত্বের একটা অফার দেই যে আমরা কি বন্ধু হতে পারি। তখন সে ঠাস ঠাস করে আমাকে 2 থেকে 3টা থাপ্পড় দিয়ে বলল এত বড় সাহস, তুই আমার সাথে বন্ধুত্ব করতে চাস? আমি বললাম না মানে। তখন সে আমাকে থামিয়ে দিয়ে বলল শুন, তোর মতো ছোট লোকের কোনো যোগ্যতা নাই আমার বন্ধু হওয়ার, তুই তো আমার চাকরেরও যোগ্য না। আর হ্যাঁ আপনাদেরকে তো একটা কথা বলা হয়নি, বর্তমানে আমি বাড়িতে থেকেই ওই স্কুলে যাব, কারণ ভাইয়া সবকিছু আগ থেকে সেট আপ করে রাখছে। তো এবার গল্ফেতে ফিরি। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, সোজা বাসাতে যাচ্ছি। সবার সামনে এভাবে কেউ মানুষকে অপমান করে? হ্যাঁ, ঈশা। যে মেয়েটি আমাকে অপমান করে কথাগুলো বলছিল তার নাম বড়লোক বাবার একমাত্র মেয়ে। বন্ধু হতে চাইছিলাম, আমার নাকি সেই যোগ্যতা নেই। হ্যাঁ, আমার কোনো যোগ্যতা নাই, তার জন্যই তো বড়লোক বাবার ছেলে হয়েও সবার কাছে অবহেলিত। কিন্তু আমাকে শত কষ্ট করেও তাকে আমার প্রেমের জালে ফাঁসাতে হবে, তাদেরকে এমন দেখাতে হবে, আর তাকে ইমপ্রেস করার জন্য যা যা করতে হবে তা আমি করব। আর আপনারা তো জানেন যে আমার পরিবারের কারো কাছে আমার কোনো দাম নাই। সোজা বাসাতে আসলাম। আমার কেন জানি আজ দম বন্ধ হয়ে আসছে। বাসায় এসে মামাকে সবকিছু খুলে বললাম। মামা বলল বাইক না চিন্তা করতে নেই, সুপুরে মেয়া ফলে তুই চালিয়ে যা। কলেজে সবাই জানে আমি মধ্যবিত্ত ঘরের ছেলে, আসলে এটা স্বাভাবিক। আমি যেমন ভাবে চলি মধ্যবিত্ত ঘরের ছেলেরাও সেমন ভাবে চলে না, তারা আরো উন্নত ভাবে চলে। পরের দিন এই শুন। জি কেন আমাকে ডাকছেন? তখন আমাকে একটা থাপ্পড় দিয়ে বলল তোর কত বড় সাহস, তুই আমাকে প্রশ্ন করিস? আমি দুঃখিত। শুন, তোকে দিয়ে আমার একটা কাজ আছে, কলেজের শেষে দেখা করিস। আমি সেখান থেকে হাসুচুক একটা জবাব দিয়ে চলে আসলাম। ক্লাস করতে লাগলাম। ঈশা অন্য ডিপার্টমেন্টে পড়ে, তবে আমরা সেম ক্লাস। অবশেষে ক্লাস শেষ হয়েছে, আমি বাহিরে যাচ্ছি। তখন কলেজ থেকে বাসার দিকে যাব, তখন আর নড়তে পারছি না। আমি বললাম এ কি হলো? পিছনে তাকিয়ে দেখি শার্টের কলার ধরে দাঁড়িয়ে আছে ঈশা। তখনই মনে পড়লো সে তো আমাকে ছুটির পরে দেখা করতে বলছিল, কিন্তু সেটা তো আমার মনে ছিল না। জানি না এখন এই মেয়ে আমাকে কি করবে, যেহেতু রাগী। আর আবার এখন কথা শুনিনি। কিরে তোকে না বলছিলাম ক্লাস শেষে আমার সাথে দেখা করবি? আমি বললাম দুঃখিত, আমার মনে ছিল না, আমি ভুলে গিয়েছিলাম। তখন সে বলল জানিস তোরা এই ভুলের জন্য আমি তোকে কি শাস্তি দিতে পারি? আমি বললাম আর কোনোদিন ভুলে যাব না, আমাকে মাফ করে দিন। কলেজে অপমান হওয়া যাবে না, বাসাতে জানলে খুব খারাপ হবে। যা মাফ করে দিলাম। আর শুন, এখন তোকে একটা কাজ করতে হবে, পারবি তো? আমি বললাম হ্যাঁ পারবো। জি বলেন, আমাকে কি কাজ করতে হবে? এই নে একটা চিঠি, এই যে একটা মেয়েকে দেখতেছিস তাকে গিয়ে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি চিঠিটা নিয়ে মেয়েটার সামনে যাচ্ছি, আর ওর বান্ধবীরা মিলে হাসছে। কেন হাসতেছে জানেন? কারণ চিঠিটা হচ্ছে লাভ লেটার, যেটা আপুর হাতে দিলে সে আমাকে চোর মারবে।
তখনই আমার মাথায় একটা কথা ভেসে উঠলো। কালকে তাকে প্রপোজ করছিলাম বলে সে আমাকে চর মারছিল, কিন্তু আজ আমি সেটার প্রতিশোধ নেব। আমি ঈশার দেওয়া চিঠিটা নিয়ে আপুর সামনে গেলাম। আপু, আপনার জন্য একটা চিঠি ছিল। আপু বলল, কি চিঠি? আমি তো তোমাকে চিনি না। আমি বললাম, আমি এইখানে নতুন, এই নেন। আপুর হাতে চিঠিটা দিলাম। আপু পড়তে লাগলো, কিন্তু কোনো উত্তর দিল না। চিঠিটা পড়া শেষে আমাকে বলল, আমি জানি তুমি এখানে নতুন, তাই কেউ তোমাকে দিয়ে এই কাজটা করিয়েছে। সে কে আমি জানতে পারি? আমি বললাম, জি আপু। আর হ্যাঁ শুনো, আমার নাম তানিয়া, আজ থেকে আমি তোমার বড় আপু, কেমন? আমি বললাম, ঠিক আছে। কি ভাবছেন আমি একটা বোন পেয়ে গেলাম? বোন পাবার জন্য কপাল লাগে। এদিকে ঈশা মনে করছে আপু আমাকে চর মারবে, কিন্তু সেটা আর হলো না। তাদের প্ল্যান ভেস্তে দিল আপু। তাদের মুখ এখন গুমরা হয়ে আছে, দূর থেকে যতটা বুঝতে পারছি আর কি। তখন আমি আপুর হাত থেকে চিঠিটা নিলাম এবং কি পড়তে লাগলাম। দেখি সেখানে কি লেখা আছে, কারণ আগে তো দেখতে পারিনি। যেই বাবা সেই কাজ, সেখানে লেখা, প্রিয় আবুলের মা, আশা করি ভালো আছো। তুমি না দেখতে মুলার মতো সাদা, তবে তুমি বেশ টমেটোর মতো লাল। তোমার চোখগুলো জিলাপির মতন, আর হ্যাঁ তোমার ওই ঠোঁট দুটো মিষ্টি কুমড়ার মতো, ইত্যাদি ইত্যাদি। এসব লেখা পরে আমার মাথায় যেন রক্ত উঠল। তখন আপুকে বললাম, আমার সাথে একটু আসতে পারবে কি? আমি আগে, আপু পিছনে আসতেছে। ঈশা সামনে এসে আপু ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারল। পুরো ক্যাম্পাসে সবাই হা করে তাকিয়ে আছে ঈশার দিকে। কালকে সবাই এভাবে আমার দিকে তাকিয়েছিল। তখন আমি একটা অট্টহাসি দিয়ে বলতে শুরু করলাম, তুমি কি ভাবছো তোমার দেওয়া চিঠি পরে আপু আমাকে চর মারবে আর তুমি এখান থেকে মজা নেবে? কিন্তু সেটা হয়নি। আমি তার ভাই হয়ে গেছি। তুমি এসব লিখছো, মনে তো হয় না যে এখানে পড়াশোনা করতে আসো, বড়লোক বাবার টাকাগুলো ধ্বংস করতে আসো। তখন ঈশা বলল, বাবার নামে একটা কথাও নই। আমি বললাম, কি ভাবছো তুমি তোমার বাবার টাকাওয়ালা মেয়ে, বড়লোক, তার জন্য তোমাকে আমার ভয় পেতে হবে? শুনো, তোমার মতো টাকাওয়ালাদের কলেজের কোনো দাম নেই। যদি কাল থেকে ভালো করে পড়াশোনা করতে হয় কলেজে আসবে। আর হ্যাঁ, এটা শুধু আমার কথা না, পুরো কলেজের কথা। আমার কথা শেষ করার পর সবাই হাততালি দিচ্ছে এবং কি স্যারেরাও। আর ঈশা মাথা নিচু করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, সাথে বান্ধবীরাও। মনে পড়ে কালকে আমাকে এমন ভাবে রাখছিল, আর আজ আমি তাকে এমন ভাবে অপমান করলাম। ঈশা তার বান্ধবীদের সাথে কলেজ থেকে চলে গেল। আমি বাসার দিকে আসলাম আপুকে বিদায় জানিয়ে। ওইদিকে ঈশা বাসাতে গিয়ে রাগে ভাগ হয়ে আছে। ওর বান্ধবীরা নানান কথা বলছে। কিরে ঈশা, এখন কি করবি ভাবছিস, নাকি আঙ্কেলকে বলবো? ঈশা বলল, না থাক, বাবাকে বলা যাবে না, আমার ম্যাটার আমি সামলে নেব। তাহলে কি করবি এখন? সেটা কাল থেকেই দেখতে পারবি আমি কি করি। কালকে ওই সাইমনের বাচ্চাকে দেখে নেব। আপনারা হয়তো ভাবছেন যে সাইমনকে কলেজে ভর্তি হওয়ার জন্য নাম চেঞ্জ করা হয়েছে। এদিকে আমার তো কেউ কোনো খবর নেই না বাসাতে। আর হ্যাঁ, আপনাদেরকে বলি, সবাই আমাকে তেমন দেখতে পারে না। আর কেন দেখতে পারে না সেটা হলো হিয়া। মানে হিয়া আমার সাথে যেই কাজটা করছে তা আমি কখনো কল্পনা করতে পারিনি। এখন ভাইয়াও আমাকে অনেকটাই অবিশ্বাস করে। গত মাসে যখন ভাবিদের এক ভাইয়ের বিয়েতে গেছিলাম, সেখানে ভাবির ছোট বোন মানে হিয়া আমাকে প্রপোজ করে, কিন্তু আমি রাজি হই নাই। পরে সে আমার রুমে ঢুকে চিল্লান দেয় আর বাসার সবাই আসে। আমি নাকি তাকে জোর করে কিস করতে চাইছিলাম, তার শরীরে হাত দিতে চাইছিলাম। এরকম একটা মিথ্যা কথা বলে আমাকে ফাঁদে ফেলে। আর আমার পরিবার সেটাকে সত্যি মনে করে। আমার কথা কেউ শুনেনি। আর হ্যাঁ, বর্তমানে আমার হাতে সেই চাকরিটাও নেই, আর সেটা নিজ ইচ্ছায় ত্যাগ করছি আমি। কারণ আমি আবার চাই নতুন করে সবকিছু তৈরি করতে। আমার কাছে সবকিছুই হইব, শুধু একটু ধৈর্য আর সময়ের দরকার। পরের দিন আমি কলেজে গিয়ে একদম চমকে গেলাম। এই আমি কাকে দেখতাছি? এটা কি ঈশা নাকি অন্য কেউ? অবাক হওয়ারই কথা, যে মেয়েটা সবসময় মডার্ন ড্রেস পরে আসতো, আজকে সেই মেয়েটা শাড়ি পরে আসছে। সত্যি বলতে ঈশাকে আজকে অনেক সুন্দর লাগছে, পরীর মতো লাগতেছে। আমি নিজেও আবার যেন তার প্রেমে পড়ে গেলাম, কিন্তু প্রেমে পড়ে কোনো লাভ নাই। আমি একটা ক্ষেত, আমার সাথে কে বা প্রেম করবে? সেদিন প্রপোজ করে যে অপমানটা হয়েছি, আজকেও সেটার কথা মনে পড়ে। একটু পর তাকে আর দেখা যায়নি, কই যেন মিলিয়ে গেল, কিন্তু তাতে আমার কি? কি খবর সাইমন, কেমন আছিস? তোকে তো আজকাল দেখা যায় না। আমি বললাম, কি যে বলো আপু? আপু বলল, চল ওইদিকে গিয়ে বসি। আপুর সাথে ক্যাম্পাসের এক সাইডে গিয়ে বসলাম। আপু আর আমি আড্ডা দিচ্ছি, তখনই তাকিয়ে দেখি যে ঈশা, কিন্তু ওইদিকে লক্ষ্য করা যাবে না। আপু আমার পরিচয়টা জানতে চাইল। আচ্ছা, তুই তো তোর পরিচয়টা আমাকে দিসনি।
আমি বললাম কি পরিচয় দেবে বলো, আমি যে একটা ক্ষেত। তখন আপু বলল, শুন আমি তোর আপু, মিথ্যা বলবি না। তখন আমি বললাম আমি এই শহরের ব্যবসায়িক আজিজুর রহমানের ছেলে। আপু বলল খুব ভালো কথা, এত বড় একজন ব্যবসায়ীর ছেলে হয়ে তুই এমন ভাবে ক্ষেত হয়ে চলিস কেন? আমি বললাম সে অনেক কথা আপু, পরে বলবো। তখনই আমার সামনে অবিশ্বাস্য একটা ঘটনা ঘটলো। সেটা দেখে আমি আর আপু দুইজনই অবাক হয়েছি। ঈশা আমার কাছে এসে বলে,